আমি যে জিনিসটা আরও একটা জিনিস নিয়ে আছে, আমাদের দেশে আরও দুইটা প্রতিবন্ধকতা আছে। একটা ইন্টারনেট এবং বিদ্যুৎ। সেটা ঢাকাতে না হলেও ঢাকার বাইরে প্রচুর। সেই ক্ষেত্রে আসলে একটা ফ্রিল্যান্সার হিসেবে কি কি ধরনের চ্যালেঞ্জেস সে ফেস করে এবং সমাধান করা কি উচিত? রিসেন্ট এক্সপিরিয়েন্স আমাদের এই যে মহাখালী যে এটা ছিল ডাটা সেন্টার, আগুন লাগলো, তো ওই সময়টাতে যে অসুবিধাটা ফেস করছি আমরা, যে একদমই ইন্টারনেট ছিল না বললেই চলে, যেটুকু ছিল ওটুকুতে কাজ করা যাচ্ছিল না, জাস্ট ক্লায়েন্টের সাথে কোনোভাবে কমিউনিকেশনটা করে যাচ্ছিলাম। তো ক্লায়েন্ট আমাদের যেভাবে ডেডলাইন করা ছিল, যেহেতু আমি যেহেতু পার্সোনালি আমি যখন এজেন্সি মেনটেন করি, তো দেখা যায় একসাথে মাল্টিপল কাজ হ্যান্ডেল করতে হয়। তো এরকম দেখা যায় প্রতিদিনই আমাদের হয়তো একটা দুটো ডেলিভারি থাকে। তো তখন এই জায়গাটাতে হয় কি একটু প্রবলেম হয়ে যায়। যদি আমাদের একদিন যদি ইন্টারনেট প্রবলেম হয়, সেক্ষেত্রে কোনোভাবে হয়তো ম্যানেজ করা যেতে পারে, বাট একদিনের বেশি যদি এই প্রবলেমটা হয়ে যায় তখন খুবই কঠিন। যখন ওই সময় যেটা হলো যে এই ধরনের ইন্টারনেটের সমস্যার কারণে ক্লায়েন্টের সাথে শুধু মেসেজগুলো করতে পারছিলাম, তো তাকে মানে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে যে এই মুহূর্তটা আমাদের একটা এরকম সমস্যা হয়েছে, তো আমাদের হয়তো একটু সময় প্রয়োজন, বাট তোমার কাজ মোটামুটি শেষ। এইভাবে তাকে আমি আশ্বস্ত করলাম, তাকে কাজের প্রগ্রেস দেখালাম, হ্যাঁ, লিঙ্ক দিয়ে। তো উনি দেখে টেকে বললো ঠিক আছে তুমি আরও একদিন বা 2 দিন সময় নিতে পারো। কিন্তু এই যে হয়তো এটা একদিন 2 দিনে সলভ হয়ে গিয়েছে, কিন্তু এটা যদি আমার 1 সপ্তাহ হতো তখন তো এই ক্লায়েন্ট কিন্তু আমার কাছে থাকতো না, হারিয়ে যেত। তো এই জায়গাটাতে আসলে মনে হয় আমাদের আরও ইমপ্রুভমেন্ট দরকার, আমাদের ব্যাকআপ প্ল্যান দরকার। কারণ হয়তো একটা জায়গাতে আমার আগুন লেগেছে, বাট ডেফিনেটলি একটা ব্যাকআপ দরকার আছে, যেটা আমি অন্য জায়গা থেকে ব্যাকআপটা পেতে পারি, বাট সেই অবস্থাও কিন্তু আমাদের নেই। তো এই জায়গাটাতে মনে হয় আরেকটু কাজ করা উচিত, হ্যাঁ, সরকারের এবং সবারই, যাতে আমরা আরেকটু ভালো করি। কারণ এখনও আমরা এরকম না যে খুব ভালোভাবে ইন্টারনেট পাচ্ছি, আমরা ইন্টারনেট পাচ্ছি। আমি যেটা আমার অফিসে আমার ব্যক্তিগত যে আমি ইন্টারনেট কানেকশনটা ইউজ করি, সেটা 100 Mbps। আমি নামি 100 Mbps পাচ্ছি, কিন্তু আমি যখন ইউজ করতে যাচ্ছি তখন আমি আর 100 Mbps পাচ্ছি না। বিশেষ করে সন্ধ্যার পরে যখন আমি ইউজ করতে যাচ্ছি, ইভেন আমার একটা ওয়েবসাইট লোড হয় না ঠিক মতো। তো এই যে প্রতিবন্ধকতাগুলো, এগুলো কিন্তু আমরা ওইভাবে কারো কাছে শেয়ারও করতে পারি না। দিন শেষে যেটা হচ্ছে নিজেদেরকে মেনে নিয়েই চলতে হচ্ছে, এটার সাথে অ্যাডজাস্ট করেই চলতে হচ্ছে। তো এই জায়গাগুলো যদি ইমপ্রুভমেন্ট হয়, তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু করতে পারবো। আরেকটা যে জিনিস, আমি 2017-তে যে টাইপের কাজ পাওয়া হচ্ছিল বা তখন যে ধরনের স্কিল আপনার ছিল, আপনি কিন্তু একটু একদম শুরুতে বলেছে যে তখন আমি লোগো ডিজাইনিং, লোগো টেস্টিং এর কাজ করেছি। এখন এই যে স্কিল আপগ্রেডেশন করে, আর যেমন আপনি সাথে স্কিল আপগ্রেডেশন করেছেন, ঠিক সিমিলার ওয়েতে আপনার পেমেন্টগুলো বেড়েছে, আওয়ারলি পেমেন্ট বেড়েছে। এই যে স্কিল আপগ্রেডেশনের, আমি বলবো যে একটা মানুষের রেগুলার স্কিল আপগ্রেডেশন করা উচিত, না হলে সে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে হারিয়ে যাবে। সো এইটার জন্য আমাদের প্রতিবন্ধকতা আছে এবং আমরা কাজ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে আপ স্কিল না হলে। সেটা নিয়ে কি বলতে চাই? যেটা আমার কথা দিয়ে শুরু করি, যেটা বললাম যে আমি প্রথমে লোগো ডিজাইন নিয়ে শুরু করেছিলাম, কারণ আমি হচ্ছে সিএসসির স্টুডেন্ট। তো কম্পিউটার কোডিং নিয়ে আমার জানাশোনা ছিল আগে থেকেই, বাট প্রথম দিকে আসলে এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে মার্কেট প্লেসে যাওয়ার সাহসটা আমার হয়নি। কারণ আমি হয়তো যেহেতু এটা একটু বড় সেক্টর, তো এটা নিয়ে আমার একটু ছিল। তো যে কারণে আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে তারপর গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করেছি ফার্স্ট। তারপরে আস্তে আস্তে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে 2014-তে। তো তারপরে 17, হ্যাঁ, এবং 18, তো যা করেছিলাম এগুলো সব মোটামুটি ভুলে গেছি, আর মনে ছিল না, যে কারণে আসলে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করা। এরপরে আস্তে আস্তে যখন আমার কাছে মনে হলো যে না, আমি একটু মার্কেট প্লেসে এখন টুকটাক কাজ করতে পারছি, আমার স্কিলটা এখন আপগ্রেড করা উচিত, তখন আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর আবার কোর্স করলাম। তো কোর্স করে দেন হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করলাম। প্রথম দিকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলাম, এরপরে হচ্ছে আমি শপিফাইতে আপগ্রেড করলাম আমার স্কিল, শপিফাই নিয়ে কাজ করলাম, এরপর উইক্স নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এখন ওয়েব ফ্লো নিয়ে করছি, এর মাঝখানে পিএইচপি এবং লারাভেল নিয়ে করছি। তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপগ্রেড করে গেছি। কারণ আমি হয়তো ওই সময়টাতে যেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতাম আর এখনকার যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, এটার মধ্যে অনেক পার্থক্য। বাট তখনও ওয়ার্ডপ্রেসই ছিল, এখন ওয়ার্ডপ্রেস আছে, বাট দুইটার কাজের মাঝখানে অনেক পার্থক্য। তখন আমি হয়তো যেই প্রজেক্টটা $100 করতাম, সেটা এখন আমি $1000 করি। এই যে কাজের পার্থক্য কিন্তু আপনাকে শেখানোর জন্য, এটা তো আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, আমাদেরকে কিন্তু কেউ শিখায় দিবে না। আপনি শিখার জায়গাটা কার কাছ থেকে হেল্প নিচ্ছেন? শেখার জায়গাটাতে যদি আমি বলি, কোডম্যানবিডি থেকে আমি কোর্স করেছি আমার স্কিল আপগ্রেডেশনের জন্য। এটা আমি কোডম্যানবিডির একাধিক কোর্সের স্টুডেন্ট। আমি ওয়ার্ডপ্রেসের স্টুডেন্ট, শপিফাইয়ের স্টুডেন্ট, উইক্সের স্টুডেন্ট, ইভেন ইথিক্যাল হ্যাকিং কোর্সের স্টুডেন্ট। তো আমি যেটা নিয়ে কাজ করি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে, তো এখানে কিন্তু আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতাম, বাট আমি কিন্তু না করে
আমার গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন এবং হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়েও কিন্তু আমি করার চেষ্টা করেছি। কেন? আমার জানা দরকার আছে, কারণ হয়তো যদি কোনো কারণে আমি এখন যে স্কিল নিয়ে কাজ করছি এটা যদি মার্কেট প্লেসের ডিমান্ড কমে যায় তখন আমি কী করবো? তো যে কারণেই আমাকে আপডেট করতে হয়েছে। আর এই আপডেট করার জন্য আমি ব্যক্তিগতভাবে কোর্স করেছি কোডম্যান বিডি থেকে, এবং পাশাপাশি আরও অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা ভালো করছে এখন। তবে এরকম অনেক ইনস্টিটিউটও আছে যারা হচ্ছে কোর্সের নাম করে মার্কেটে অনেক কিছুই করছে, যেটা আমরা শুনে থাকি ইয়ে থেকে। বাট ডেফিনেটলি যেই সিদ্ধান্ত নেবে এটা ডেফিনেটলি তার যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং কোন জায়গা থেকে সে আপগ্রেডেশনটা ভালোভাবে করতে পারবে, ব্যাক এন্ড সাপোর্টটা ভালো থাকবে। কারণ আমরা যখনই একটা কোর্স করি, কোর্সটা কিন্তু শেষ না, এরপরে সাপোর্টও কিন্তু অনেক বড় জিনিস। আচ্ছা, একটু আগে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার টাইপের এইটা তৈরি করেছে, এবং সাথে আরও একটা জিনিস কিন্তু খুব বেশি মাত্রায় চলছে, সেটা হলো স্ক্যামিং। আসলে বুঝতে কিভাবে হবে যে আমার কোথায় যাওয়া উচিত? বেসিক্যালি যেটা হচ্ছে, এখন আমরা মানে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকি, তো প্রায়ই হয়তো আমার চোখের সামনে মানে আসে যে এত টাকায় কোর্স করাচ্ছি, এত টাকায় কোর্স করাচ্ছি। তো আমার কাছে মাঝে মাঝে আমি যখন নিউজ ফিডে স্ক্রল করি, আমার কাছে মনে হয় আমার লিস্টে যতগুলো ফ্রিল্যান্সার আছে তার চেয়ে বেশি চিন্তা করি আমি তখন যে আসলে এতগুলো মেন্টর যদি থাকে তাহলে কোর্সগুলো কে করে? তো এই যে জায়গাগুলো, সব মেন্টর কিন্তু ভালো না, সব প্রতিষ্ঠানে কিন্তু ভালো না। তো এটা আসলে যাচাই বাছাই করতে হবে, কারণ আপনি কার কাছে কোর্স করছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, আসলে কি দেখে যাওয়া উচিত? টাকা দেখে, অ্যামাউন্ট দেখে না, মেন্টর কত টাকা আয় করছে সেটা দেখে? এটা দেখে যাওয়া উচিত আমি যার কাছে কোর্স করব তার ব্যাকগ্রাউন্ড আসলে কি, সে কি করে এসছে, সে যে আমাকে ফ্রিল্যান্সিং শেখাবে সে কি ফ্রিল্যান্সিং জানে আদৌ? সে যদি ফ্রিল্যান্সিং জেনে থাকে সে কি করেছে? হয়তো আমরা অনেক সময় দেখি যে 2টা 4টা 5টা মার্কেটপ্লেস কাজ করে আর কাজ পাচ্ছে না, কোর্স লঞ্চ করে দিচ্ছে। আমার তো মনে হয় যে বর্তমান মার্কেট প্লেস সম্পর্কে সে কি কাজ করছে বা ডাইরেক্ট ক্লায়েন্টে কি ধরনের কাজ করছে সেটা জানা উচিত। মার্কেট প্লেসে এখন থেকে 2 বছর আগের মার্কেট প্লেস আর এখনকার মার্কেট প্লেসে অনেক পার্থক্য, রুলস আর রেগুলেশন অনেক পার্থক্য। সে যদি 2 বছর আগের জিনিসটা শেখানোর চেষ্টা করে বা জানানোর চেষ্টা করে, এখন ওদের কাজে লাগবে না, অ্যালগরিদম টোটালি আলাদা। তো এই জায়গাটাতে হচ্ছে কি যে আগে দেখতে হবে যে যিনি বা যে প্রতিষ্ঠান বা যেখান থেকে করছি না কেন কোর্সটা, সেই তাদের আসলে এক্সপিরিয়েন্স কেমন, তারা আসলে অরিজিনালি এই জিনিসটা নিয়ে বা তাদের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে কি না। যদি দেখা যায় হ্যাঁ আমরা একটা খোঁজ খবর নিয়ে দেখব, ডেফিনেটলি যদি ওরা ভালো কাজ করে থাকে এবং এখনও কাজ করছে, সেক্ষেত্রে হয়তো আরও পাশাপাশি 2-একজনের কাছে খবর নেওয়ার চেষ্টা করব যে এনারা কাজ মানে তার কাছে কেউ কোর্স করেছে কিনা, যদি করে থাকে কীরকম। তো এই জিনিসগুলো যাচাই বাছাই করেই দেন যাওয়া উচিত। বিদ্যা চ্যালেঞ্জেস থেকে একটু যাচ্ছি, কিন্তু আপনাদের সাথেই আছি।